নমস্কার, এটিভি প্রাইম নিউজের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। আসন্ন 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে নাগরিকদের লাল কেল্লার প্রাচীর থেকে তার ঐতিহ্যবাহী ভাষণের জন্য তাদের চিন্তা ভাবনা, ধারণা এবং পরামর্শ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বার্তায় প্রধানমন্ত্রী জনগণকে এবছরের ভাষণের বিষয়বস্তু গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা ঐতিহ্যকে তুলে ধরেছেন তা অব্যাহত রেখেছেন। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তেও, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হল নার্সিং ক্ষেত্র। তাই নার্সিং ক্ষেত্রকেও সমান গুরুত্ব দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পাশাপাশি নার্সিং শিক্ষার্থীদেরও সেভাবে বিকশিত হবার জন্য সুযোগ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। এদিন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়। আমাদের এখানে গভর্নমেন্ট নার্সিং কলেজে দ্বিতীয়বারের যেখানে প্রতিষ্ঠা দিবসে আমরা সকলে সমবেত হয়েছি এবং আপনারা এটা জানেন সকলে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে সমস্ত সেক্টরের দিকে যাতে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের নেতৃত্বে আজকে সেখানে এই রাজ্যের সমস্ত দিক দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার জন্য চেষ্টা আমাদের চালিয়েছে আমাদের সরকার। এবং আপনারা জানেন যে নার্সিং কলেজ একটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাস্থ্য পরিষেবাকে যদি সর্বোত্তম জায়গাতে সঠিক জায়গায় নিতে হয় তাহলে নার্সিং এই সিস্টেম এবং তার সহযোগিতা এবং খুব ইম্পর্টেন্ট। এবং সর্বোপরি এটাকে যাতে আরও বেশিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরও বেশিভাবে রাজ্যের যারা নার্সিং স্টুডেন্টস আছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার ক্রমান্বয়ে সেটা দিতে প্রস্তুত করবে। পরিকল্পনা দপ্তরের জেলা পর্যায়ের পর্যালোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে। এই বৈঠকের পৌরোহিত্য করেন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পশ্চিম ত্রিপুরা জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে পারফরমেন্স পর্যালোচনা করা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে। পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের জেলা পর্যায়ের পর্যালোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে। এই বৈঠকের পৌরোহিত্য করেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ পুলিশ সুপার, অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের পরিচালক, জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল 2023-24 সালের নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি সূচক অনুযায়ী পশ্চিম ত্রিপুরার অর্জিত অগ্রগতি মূল্যায়ন। জানা যায়, পশ্চিম ত্রিপুরা জেলা 77.64 সম্মিলিত এসডিজি স্কোর সহ উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থান জেলার মধ্যে স্থান পেয়েছে এবং ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছে। জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ যেমন এসডিজি 2 ক্ষুধামুক্তি, ডিজি 11 টেকসই নগর, এসডিজি 12 দায়িত্বশীল ব্যবহার, এসডিজি 13 ও 15 জলবায়ু পরিবর্তন ও স্থলজ জীবনে লক্ষণীয় অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা 2018 সাল থেকে 8% বার্ষিক প্রবৃদ্ধির হারে 220,705 কোটি টাকা জেলা ঘরোয়া উৎপাদন ডিডিপি অবদান রেখেছে। বাজার মূল্য পরিসংখ্যান সংক্রান্ত আলোচনায় জানানো হয় যে রাজ্যের 148টি গ্রামীণ ও 22টি শহরে বাজার থেকে ডিইএস এর কর্মকর্তাগণ মাসিক তথ্য সংগ্রহ করে থাকেন, যা রাজ্যের জিএসডিপি নির্ধারণ ও মুদ্রাস্ফীতির বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তথ্যগুলো সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য ও বাস্তবসম্মত করতে এসএমএস ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইম প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসককে এই তথ্য ব্যবহার করে বাজার মূল্যের কার্যকর নিয়ন্ত্রণে উৎসাহিত করা হয়েছে। ডিজিটাল উদ্ভাবন ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত আলোচনায় বলা হয়েছে যে পরিকল্পনা দপ্তর একটি
আধুনিক তথ্য পোর্টাল চালু করেছে, যা 25টি বিভাগের বিভিন্ন তথ্য ব্লক ও জেলা স্তরে উপস্থাপন করবে। পশ্চিম ত্রিপুরায় পরীক্ষামূলকভাবে নতুন পরিসংখ্যানগত পদ্ধতি ও ডেটা ইন্টিগ্রেশন চালু করা হয়েছে, যা পরবর্তী সময়ে রাজ্য জুড়ে সম্প্রসারিত হবে। জাতীয় নমুনা সমীক্ষা 80তম রাউন্ড অনুযায়ী 2025 থেকে শুরু হয়েছে, যা গৃহস্থালী ও সামাজিক অর্থনৈতিক তথ্য সংগ্রহের উপর ভিত্তি করে। তথ্য সংগ্রহের নির্ভুলতা নিশ্চিত করতে স্থানীয় পঞ্চায়েত প্রধান, ভিসি চেয়ারম্যান এবং তহসিলদারদের সহায়তা নেওয়া হচ্ছে। গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে ডিইএস এর দ্বারা প্রকাশিত উল্লেখযোগ্য প্রতিবেদন সমূহের মধ্যে রয়েছে জেলা ঘরোয়া উৎপাদিত প্রতিবেদন 2024-25, অর্থনৈতিক পর্যালোচনা 2023-24, পরিবেশ সংকলন এবং মাংসজাত দ্রব্যের হার ও এ সংক্রান্ত প্রতিবেদন। 2027 সালের জনগণনা ও অষ্টম অর্থনৈতিক জনগণনার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজে জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রাক পরীক্ষা হিসেবে এএমসি সেন্ট্রাল জোন, ওয়ার্ড 11 ও বামুটিয়া আরডি ব্লকের লক্ষ্মীপুরা গ্রামে কাজ শুরু হয়েছে। অষ্টম অর্থনৈতিক জনগণনার লক্ষ্য হল অকৃষি ও অখামার খাতের প্রতিটি প্রতিষ্ঠান ও কর্মী সম্পর্কে তথ্য সংগ্রহ, গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত শতভাগ অন্তর্ভুক্তি নিশ্চিত করা। দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিন এ সম্পর্কে বলেন, ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়নের জাতীয় অগ্রগামী রাজ্যে পরিণত হচ্ছে। পশ্চিম ত্রিপুরার এই সফলতা জেলা ভিত্তিক সমন্বয়ন, তথ্যের স্বচ্ছতা ও উদ্ভাবনের মডেল হিসেবে বিবেচিত হতে পারে। রাজ্য সরকার সকল বিভাগ ও জনগণের সক্রিয় সহযোগিতায় 2030 সালের মধ্যে 17টি এসডিজি অর্জনে বদ্ধপরিকর। হয়েছে আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃত প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স এ সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিতে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকার। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি-রেরার রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত টি-রেরা 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি-রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি-রেরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202,
0381 231 5006, 825 7808 056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlok Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। অপারেশন সিন্দুরের পর এবার এসআইআর নিয়ে আসরে নামলো বিরোধী শিবির। ইতিমধ্যেই সংসদে বিহারের ভোটার সমীক্ষা নিয়ে আলোচনা করতে চেয়ে সরব হন বিরোধীরা, আর সেই আবহেই বিস্ফোরক রাহুল গান্ধী। কমিশনের বিরুদ্ধে রীতিমতো ভোট চুরির অভিযোগ করলেন তিনি। শুক্রবার সংসদ চত্বরে দাঁড়িয়ে কমিশনের বিরুদ্ধে করা বিরোধীদের একটি স্বাধীন তদন্তের কথা বলেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতার দাবি, আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশন ভোট চুরির দায়ে অভিযুক্ত। এমনকি কমিশনের অন্দরে যারা এই কাজ করছে, সে উচ্চপদস্থ হোক বা নিম্নপদস্থ, তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে রাহুল গান্ধী জানান। আগস্ট মাসের প্রথম দিনই সুখবর, দাম কমলো রান্নার গ্যাসের। অয়েল মার্কেটিং সংস্থাগুলোর তরফে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 33 টাকা 50 পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে। 1 আগস্ট থেকে এই নতুন দাম কার্যকর হবে। প্রতি মাসের শুরুতেই বিশ্ববাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলো সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। গত জুলাই মাসের পর এবার আগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হলো, তবে 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে চীনের বন্যা। বিরামহীন ঝড় বৃষ্টিতে কমপক্ষে 60 জনের উপর মৃত্যু হয়েছে। শুধুমাত্র বেজিং এ গত সপ্তাহে 44 জনের মৃত্যুর খবর জানা গেছে। বহু বছরের মধ্যে চীনকে এমনভাবে প্রকৃতির চোখ রাঙানির মুখে পড়তে হয়নি বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা। উত্তর চীনের বন্যায় যে 60 জনের অধিক মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি বেজিং এর শহরতলিতে অবস্থিত এক বৃদ্ধাবাসের বাসিন্দা। এদিকে হেবেই প্রদেশে কমপক্ষে 31 জনের খোঁজ মিলছে না। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত 31টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অন্ধকার নেমেছে 136টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া লোকজনদের বের করে আনছে বলে জানা গেছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলে কোঅর্ডিনেটর মিটিং কাম ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর এক কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার সকল ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের অথরিটি এই কর্মশালার উদ্যোক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, সদর মহকুমার শাসক মানিকলাল দাস ও মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে জেলা শাসক বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার অধিক যতগুলো ক্লাব আছে, আনুমানিক 150টি ক্লাবকে এই কর্মশালায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই ক্লাবগুলোর মধ্যে আমরা চেষ্টা করব যে কিভাবে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে তারা কাজ করবে। গত বছর আমরা দেখেছি যে কতগুলো ক্লাব অনেক ভালো কাজ করেছে, অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে, পাশাপাশি জিনিসপত্র রক্ষা করেছে বলে তিনি জানান। आप सभी को पता है कि वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में जो डिज़ास्टर मैनेजमेंट अथॉरिटी है और कई तरह के हम लोग डिज़ास्टर फेस करते हैं, जिसमें सबसे इम्पॉर्टेंट रोल होता है कम्युनिटी का। इसीलिए आज हम सब ने हमारे जितने भी क्लब्स हैं वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट के अंदर, लगभग 150 क्लब्स को आज इनवाइट किया है और इन क्लब्स के थ्रू हम कोशिश करेंगे कि किस तरीके से डिज़ास्टर होने पे या ज़रूरत आने पे इनको कम्युनिटी के लिए किस तरह के यूज़ करें। ऑलरेडी पिछले साल हमने देखा कि कई क्लब्स ने बहुत ही अच्छा काम किया और लोगों की जान और माल को बचाया है, और इस तरह के एक ऑर्गेनाइज सपोर्ट के लिए, ऑर्गेनाइज एफर्ट के लिए हम इन सभी क्लब्स को बुलाया है, जिसमें हम एक इंस्टीट्यूशनल मैकेनिज्म तैयार करेंगे कि ज़रूरत आने पे किस तरीके से इनके साथ काम किया जाए, और अगर इनकी कोई क्वेश्चन है, कोई सपोर्ट सिस्टम है या कोई सजेशन है, उसको भी अपने डिस्ट्रिक्ट मैनेजमेंट प्लान में इंटीग्रेट करेंगे। तो ये एक तरह का एडमिनिस्ट्रेशन और कम्युनिटी के बीच में ब्रिज का काम करेंगे, ताकि हम डिज़ास्टर और उससे रिलेटेड जितने भी एस्पेक्ट्स हैं उसके साथ डील कर पाएँ टाइमली।
শুক্রবার ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব 2018 সালের নির্বাচনের আগে বিজেপির চাকুরি সংক্রান্ত প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেন। এদিন তিনি বলেন, গত 7 বছর 4 মাসে প্রায় 30,000-এর উপর সরকারি কর্মচারী অবসরে গেছে। সেই পদগুলো ফাঁকা হয়ে গেছে। অথচ মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে 7 বছর 4 মাসে 19,000 সরকারি চাকুরি হয়েছে। এছাড়া প্রতি বছর 3 থেকে 4,000 সরকারি পদ বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই অনুযায়ী সরকারি চাকুরি হচ্ছে না বলে দাবি করেন তিনি। এদিন চাকুরি প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করেন বাম যুব সংগঠনের নেতৃত্বরা। এই সাংবাদিক সম্মেলনে নবারুণ দেব ছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ বণিক, ডিওয়াইএফ এই রাজ্য সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যান্যরা। রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000। 2018-19 রিটায়ারমেন্টে গেছেন 3,828 জন। 2019-20 রিটায়ারমেন্টে গেছেন সরকারি দপ্তর থেকে 4,596 জন। 2020-21 রিটায়ারমেন্টে গেছেন 4,112 জন। এরকম করে 4,412 জন। এই গড়ে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000 জন সরকারি কর্মচারী। তার মানে হচ্ছে গত 7 বছর 4 মাসে আমাদের রাজ্যে 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন গত 7 বছর 4 মাসে। এই গত 7 বছর 4 মাসে যখন 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন, তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সেখানে আমাদের সন্দেহ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে মাত্র 19,000। তাহলে এই যে শূন্য পদ তৈরি হচ্ছে, সেই শূন্য পদে 30,000 যখন শূন্য পদ তৈরি হলো গত 7 বছর 4 মাসে, তখন নিয়োগ হয়েছে মাত্র 19,000। একটি চীনা ড্রোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে নরসিংগড়স্থিত বিনপাড়া এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। জানা যায়, এদিন সকালে এলাকারই এক ব্যক্তি নিজের আখ খেতে ঘাস কাটতে গিয়ে একটি চীনা ড্রোন দেখতে পান। এরপর তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে নরসিংগড় থানায় খবর দেন। খবর দেওয়া হয় বিএসএফ ক্যাম্পে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নরসিংগড় থানার পুলিশ। এরপর ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। এ ব্যাপারে ওই ব্যক্তির বড় ভাই জানান, সকালে আখ খেতে আমরা ভাই যাই ঘাস কাটার জন্য। ঘাস কাটার সময় ড্রোনটি কাঁচিতে লেগে যায়। তা দেখে ভাই ভয় পেয়ে যায় বলে তিনি জানান। একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কাটতাম গিয়া কুশের ক্ষেত্রে আমরা একটা ড্রোন পাইছি। পাওয়ার পরে পুলিশও আমরা থানা ফোন করে দিয়ে দিচ্ছি। কোন থানা দিচ্ছেন? নরসিংগড় থানা। বিএসএফ এর কাছে যেটি করছিলেন? হ্যাঁ, বিএসএফরও জানাইছি, পর্দা বিএসএফও আইছে। সম্প্রতি রাজধানীর ভাটি অভয়নগর এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও রূপার গহনা সহ এক চোরকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানান থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্লা দাস। তিনি জানান, ভাটি অভয়নগর স্থিত এমবি সাহা নামে একজন এসে আমাদের কাছে অভিযোগ করেন যে গত বুধবার আনুমানিক রাত 3টের সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে 4 ভরি স্বর্ণালংকার ও 3 ভরি রূপার গহনা সহ 2টি মোবাইল চুরি হয়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে একজনকে আটক করেছি। এরপর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সে স্বীকার করে যে সেই চুরি করেছে। এরপর তার বাড়িতে গিয়ে আমরা তল্লাশি চালিয়ে 4 ভরি স্বর্ণালংকার ও 3 ভরি রূপার গহনা উদ্ধার করি বলে তিনি জানান। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। ভাটি অভয়নগর স্থিত মিমি সাহা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশুদিন আনুমানিক 3টার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায় আনুমানিক 4 ভরি স্বর্ণালংকার এবং 3 ভরি রূপার গয়না সঙ্গে 2টো মোবাইল চুরি হয়। তো গতকালকে তাদের কমপ্লেন মিলে আমরা সিসিটিভি ফুটেজ চেক করি। চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি। তখন গতকালকেই আমরা ওকে ডিটেন করি। ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করি। চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণালংকার এবং রূপার গয়না এবং 2টো মোবাইল তার পজিশন থেকে আমরা উদ্ধার করতে পারি। তো এই বিষয়ে আমরা একটা
মামলা নিয়েছি। মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ করে। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যতিক্রমী কর্মসূচি চায়ের আড্ডায় জনতার কথা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক সামাজিক আন্দোলনের। বিভিন্ন জনজাতি অধ্যুষিত অঞ্চল থেকে শুরু করে সমতল গ্রামীণ এলাকাতেও মন্ত্রী পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের মনের কথা শোনার উদ্দেশ্যে। 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত 18 মোড়া এডিসি ভিলেজের পাদদেশে অবস্থিত 45 মাইল এলাকায় চায়ের আড্ডায় এক বিশেষ পর্বে অংশ নেন মন্ত্রী। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যতিক্রমী কর্মসূচি চায়ের আড্ডায় জনতার কথা অনুষ্ঠিত হয় 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত 18 মোড়া এডিসি ভিলেজের পাদদেশে অবস্থিত 45 মাইল এলাকায়। এই আড্ডায় উপস্থিত হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা সরাসরি শুনলেন স্থানীয় জনগণের সমস্যার বিবরণ। এলাকার মানুষরা তুলে ধরেন বিশুদ্ধ পানীয় জলের সংকট, জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং কর্মসংস্থানের অভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সাধারণ মানুষের এই কথাগুলোর গুরুত্ব অনুধাবন করে মন্ত্রী বিকাশ দেববর্মা দ্রুত পদক্ষেপের ঘোষণা দেন। তিনি জানিয়ে দেন, স্থানীয় বাজারে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বিধায়ক তহবিল থেকে একটি পাকা মার্কেট শেড নির্মাণ করে দেওয়া হয়েছে, যেখানে এখন মহিলা ও পুরুষ উভয়ই স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী এই দৃশ্য দেখে বলেন, মানুষের চোখের হাসি আমার কর্মের প্রেরণা। এদিনের আড্ডায় মন্ত্রী বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, বাল্যবিবাহ একটি কন্যা শিশুর জন্য অভিশাপ। এতে তাদের মানসিক ও সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই অনুশীলন বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, যুব সমাজকে নেশার জাল থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডের দিকে তাদের মনোযোগ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে পারলেই আমরা আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব। বর্তমান সরকার এই উদ্দেশ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। বিভিন্ন এই গ্রামের যারা আমাদের জনতা আছে তাদের কথা শুনছি। এখানে গ্রামের মধ্যে তাদের যে সমস্যাগুলি এটা শোনা হচ্ছে যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের সব মিনিস্টাররা যে মানুষের সঙ্গে সম্পর্ক করা, মানুষের দুয়ারে যাওয়া, মানুষের কথা শোনা, মানুষের সমস্যার সমাধান করা, এটাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে এই তাইনের পথ চলা আমরা অনুসরণ করি। যে মানুষের যে সমস্যাগুলি গ্রামে গ্রামে গিয়ে চাই পেয়ে আড্ডা জনতার কথা শোনার মাধ্যমে তাদের কথা শুনি। অনেক কথা শুনেছি তাদের এই গ্রামের মধ্যে 18 মোড়া গ্রাম, এখানে অনেক সমস্যা আছে, এখানে জলের সমস্যা আছে। আমি তুরন্ত ফোন করেছি, ইলেকট্রিক সমস্যা আছে, ইলেকট্রিকের এইচডির সঙ্গে আমি ফোন করেছি এবং ডিডব্লিউএস জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি ফোন করেছি। কালকের মধ্যে ওরা ইলেকট্রিক কানেকশন বিগত দিনে 35 বছরে আমাদের যে যারা গরিব মানুষকে তারা এই বিপিএল ক্যাটাগরি করে নেয়, যারা ধনী, যার গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তাদের বাড়িতে বিপিএল, এটাই সিপিএম করে গেছে। আজকে যারা গরিব, গরিব বলতে একদম গরিব, কিছুই খাইতে পারে না, ঘর নাই, জমিন নাই, কোনো কিছু নাই, অথচ তাদের এপিএল রেশন কার্ড, তাদের রেশন কার্ডগুলি আমি নিয়েছি। আমি তাদের রেশন কার্ডগুলি আমি ফুড মিনিস্টার যিনি সুশান্ত চৌধুরী মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি, এগুলি পিজি করা দেওয়া হবে। কারণ আমাদের এই 18 মোড়ার মধ্যে কোনো জমিন নেই, জায়গা নেই, একদম গরিব মানুষ, এখানে তারা বিপিএল পাওয়ার যোগ্য, পিজি পাওয়ার।
মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং। তিনি রিয়াং সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রত্যেক পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান। এই আড্ডায় মন্ত্রী বিকাশ দেববর্মাকে সামনে পেয়ে তারা নিজেদের সমস্যার কথা খোলাখুলি জানান। মন্ত্রী নিজে দাঁড়িয়ে যোগ্য পরিবারগুলোর এপিএল কার্ড সংগ্রহ করে তা বিপিএল বা অন্তর্দয় কার্ডে রূপান্তরের আশ্বাস দেন। সাধারণ মানুষ তাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এই কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো জনতার দ্বারগোড়ায় পৌঁছে গেলে মানুষের আস্থা যেমন অর্জন করা যায়, তেমনি প্রকৃত পরিবর্তনের সূচনা হয় মানুষের মন থেকে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। 19 বছরের এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন গোকুলনগর আদর্শ কলোনি এলাকায়। মৃতার নাম শিউলি দেবনাথ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার বাবার বাড়ির লোকজনের। কম বয়সে বিয়ে দেওয়ার পরিণতি, নিজের জীবন দিল এক তরুণী গৃহবধূ। মৃতার বাবার বাড়ির পরিবার পরিজনদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের মেয়েকে। এই ঘটনায় উত্তপ্ত বিশালগড় মহকুমার হাসপাতাল চত্বর। অভিযোগ, শুক্রবার মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দুপুর 2টি পর্যন্ত ডাক্তারের দেখা নেই। একসময় ডাক্তারের অনুপস্থিতি উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা গেছে 3 বছর আগে কমলাসাগর বিধানসভার গোকুলনগর আদর্শ কলোনি এলাকার গোপাল দেবনাথের ছেলে রাজু দেবনাথের সঙ্গে সামাজিক রীতি অনুযায়ী বিবাহ হয় আগরতলার মলয়নগর এলাকার শঙ্কর দেবনাথের 19 বছরের মেয়ে শিউলি দেবনাথের। মৃতার পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে খুন করেছে শিউলিকে। এদিকে শিউলির পিতা অভিযোগ করেন, বিয়ের 2 মাস পর থেকেই তাদের সাংসারিক জীবনে ঝামেলা চলছিল। বিয়ের 2 মাস পর থেকে 11 মাস শিউলি তার বাবার বাড়িতে ছিল। পরবর্তী সময়ে উভয় পরিবারের মীমাংসার মাধ্যমে শিউলিকে তার স্বামীর বাড়িতে আনা হয়। শুক্রবার সকালে স্বামীর বাড়িতে নিজের জীবন দেয় গৃহবধূ শিউলি। বাড়িতে আসলাম, আমার মেয়ের মারে ফোন করছে, আমার মেয়ে নাকি ফাঁসি দিছে। তো কইছে যে এতটুকু কইছে, কই একটা আমরা আই। তারপরে দিয়া আমরা আইতে আসছি, আয়াসা ফোন করছি, ফোন করে হাফান্না হসপিটাল গেছি আর তারপরে হাফান্না না বিশালগড়ে আসছি। বিশালগড়ে আসছে, আমরা বিশালগড়ে আইলাম, মেয়েটাকে দেখলাম, জানলাম তারা নাকি মেয়ে ফাঁসি দিছে। তারা নামাইয়া নিজেই লইয়া আসছে। মেয়ে পাশে বাড়ি 2 বাড়ি 3 বাড়ি পরে মেয়ের মামার বাড়ি আছে, তারাও জানাইছে না তারা কি কইরা তারা লইয়া আসছে। মানে মেয়ে কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? আমার মেয়ে বিয়ে দিয়ে 2.5 বছর। তারা পরিবারে কোনো অশান্তি আসছিল না? আগের থেকে অশান্তি। এর আগে একবার মেয়ে শ্বশুরে মেয়েরে মারতে গেছিল, তখন আমারে ফোন করছে, আমি আইলাম, আমার সম্বন্ধে লিয়ে গেলাম। তারা তো আমার কইলো আমার সম্বন্ধে, আমি কইলাম আমার শ্বশুর হইয়া মেয়ে অন্যায় করলে মেয়ের মামারা আছে এন, মেয়ের মামারা জানে শাসন করবো, স্বামী আছে স্বামী দেখবো, আমরা শ্বশুর হইয়া মেয়ের উপরে কীভাবে হাত তুলে। মেয়ে জনের সবার সামনে সুপাতা করছে, মেয়েরে রাখতো না, দিয়ে দিছে। আমি আর এত ব্যবহার করছি না, আচ্ছা যাক সংসারে অশান্তি হইতে পারে, আবার মিল্লা যাইব। আমার ভিতরে তো নাই, আমি ভাবছিলাম এখন কি হয়েছে? এখন তারা 11 মাস রাখছে, আবার আনছে তারা আইনা সেরা এখন আর দিয়ে এই ঘটনা। জানা যায়, শিউলির শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মৃতার বাপের বাড়ির লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আপত্তিকর বস্তু বিক্রির প্রচার করার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। ঘটনার বিরুদ্ধে কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীতিশ দে বলেন, সামাজিক মাধ্যমে এই ধরনের প্রচার করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উস্কানি দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক। নীতিশ দে জানান, পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিচ্ছে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতেই তারা এই ডেপুটেশন দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে, এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই সমাজের, আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ এটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে। এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল। মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি, সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।